ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের 24শে নভেম্বরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে ঢুকবে বাংলাদেশ। এ বিষয়টি যেমন মর্যাদার, তেমনি বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হলে তা ঝুঁকিরও বটে। উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে রপ্তানি বাজারে অবাধ শুল্কমুক্ত সুবিধা। রপ্তানিতে মানতে হবে অনেক নিয়মনীতিও। বাণিজ্যের এ চ্যালেঞ্জ মোকাবেলার অন্যতম উপায় হল রপ্তানি বাজারগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরালো করা। এরই অংশ হিসেবে গেল শুক্রবার জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ সই করল বাংলাদেশ, যার আওতায় জাপানের বাজারে 7,000-এরও বেশি বাংলাদেশি পণ্যকে দিতে হবে না কোনো শুল্ক, আর বাংলাদেশের বাজারেও পর্যায়ক্রমে শুল্কমুক্ত সুবিধা পাবে 3,000-এরও বেশি জাপানিজ পণ্য। কিন্তু বাংলাদেশ কি পারবে এমন সুযোগ থেকে পূর্ণ সুবিধা নিতে? এসব নিয়েই টালিখাতায় আজ আমাদের আলোচনার বিষয়, শুল্কমুক্ত জাপানের বাজারে বাংলাদেশের লাভ কি। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস বাংলাদেশ, সাবেক প্রেসিডেন্ট এবং জাপান বাংলাদেশ চেম্বারের সেক্রেটারি জেনারেল মারিয়া হলাদার এফসিএ, এবং আছেন গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট রেপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। মারিয়া হলাদার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা দেখলাম যে শুক্রবারই আসলে যে চুক্তিটি হলো, এই চুক্তির আওতায় আসলে 7,000 পণ্যের কথা বলা হচ্ছে। মানে তৈরি পোশাক ছাড়া বা আমাদের প্রচলিত পণ্যগুলোর বাইরে আসলে আর কি কি পণ্য আছে যেগুলো বাংলাদেশ রপ্তানি করতে পারে, এর কোনো ধারণা যদি আমাদেরকে একটু দিতে পারতেন। ধন্যবাদ। আম, আপনার কাছে যে ইনফরমেশন আছে সেটা অবশ্যই সঠিক। তবে শুধু আরএনজি সেক্টরটাকে হাইলাইট করা হয়নি, অনেকগুলো সেক্টরই এখানে হাইলাইট করেছে। তো আমি সবগুলো পণ্যের কথা না বলে যা মেজর যেগুলো বলতে চাচ্ছি, সম্ভাবনাময় যেগুলো। যেমন ফুটওয়্যার। হ্যাঁ, সম্ভাবনার মধ্যে আছে লেদার অ্যান্ড ফুটওয়্যার। আপনার আছে আমার টেকনোলজিতে আছে, ডিজিটাল, দেন আছে আপনার আরো লাইক স্টিল, অ্যান্ড দেন আপনার স্টিলের মধ্যে আহ, এরকম কিছু মেজর প্রোডাক্ট গুলাকে কাভার করা হচ্ছে। এবং নিশ্চয়ই। শুধু যে প্রোডাক্টই কাভার করা হচ্ছে তা কিন্তু না, এখানে সার্ভিসকেও ইনক্লুড করা হয়েছে। সার্ভিসও ইনক্লুড আছে নিশ্চয়ই। কিন্তু আমরা জি জি। একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আসলে অনেক সময় আমরা দেখি, যদিও আমাদের দ্বিপাক্ষিক এই চুক্তি এটি আসলে দ্বিতীয়, এর আগে ভুটানের সঙ্গেও একটি চুক্তি ছিল, সেটি ট্রেড এগ্রিমেন্ট নামে যেটি পরিচিত। সেই ক্ষেত্রে আসলে আমাদের প্রচলিত পণ্যের বাইরে যে পণ্যের তালিকাগুলো থাকে, আমরা দেখি যে খুব বেশি সেখানে আসলে রপ্তানি করা যায় না। আমরা স্বল্পোন্নত দেশের তালিকায় থাকার ফলেও যে সুবিধাগুলো পেয়েছি, সেখানেও আমরা দেখেছি যে খুব বেশি, যেমন চীনের বাজারে আমাদের প্রায় 98% শুল্ক সুবিধা ছিল, কিন্তু বিকল্প পণ্যগুলো রপ্তানির ক্ষেত্রে আসলে খুব বেশি অগ্রসর হতে দেখা যায়নি। এখানে আসলে বাধা কি মনে করেন? আপনি যে ভুটানের সাথে আমাদের এগ্রিমেন্টের কথা বলেছেন, এখানে কিন্তু বুঝতে হবে মার্কেটটা ভুটানের ভেরি স্মল মার্কেট। এবং আরেকটা ব্যাপার হলো যে এটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট ছিল, যেখানে সিলেক্টেড কিছু আইটেমের উপর আপনার শুল্ক কমানো হয়েছে বা একদম শুল্ক বাদ দেওয়া হয়েছে। আর এটা মেইন মেজর চ্যালেঞ্জ আমি মনে করি যে অফকোর্স এখানে আপনার এগ্রিমেন্টের যে ক্লজগুলো আছে, যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেই ব্যাপারে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর দুইটা সেক্টরকে একত্রিত হয়ে যদি কাজ করে, তাহলে প্রাইভেট সেক্টররাই তো বেসিক্যালি এক্সপোর্টগুলো করছে। সো ইন দ্যাট কেস দে ক্যান আপনার অ্যাপ্লাই দ্যাট আপনার ক্লজগুলো, এবং দে ক্যান ফলো। এবং যখনই ফলো করবে তখনই তো আপনার অ্যাকচুয়ালি কমপ্লায়েন্সের ইস্যুটা চলে আসবে, এবং এই এগ্রিমেন্টের কমপ্লাই অনুযায়ী এক্সপোর্টও ইজি হয়ে যায়। জি। নিশ্চয়ই, আপনার কাছে আরো শুনবো। আমাদের সঙ্গে ডক্টর আব্দুর রাজ্জাক আছেন। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু জানতে চাই, মানে এই যে জাপানের সাথে যে চুক্তিটি হলো, সেটির মধ্যে দিয়ে আসলে কি ব্যবসায়ী মহলেও একটি বার্তা যাচ্ছে কিনা যে 2026-এর নভেম্বরেই আসলে এলডিসির দিকেই আমরা, এলডিসি উত্তরণের পথেই আমরা হাঁটছি? ধন্যবাদ প্রথমে আপনার অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য।
ব্যবসায়ীদের মহলে সেই বার্তা যাচ্ছে কিনা সেটা আমার কাছে স্পষ্ট নয়। কিন্তু আমার কাছে যেটা স্পষ্ট, যে আমরা একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যুগে প্রবেশ করলাম এই জাপানের সঙ্গে এফটিএ করার মাধ্যমে। এখানে যেমন আলোচনা করছেন আপনি যে আমরা কতখানি জাপানের বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাবো, এটা যেমন সত্য, বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশকে এক শক্ত প্রতিশ্রুতি নিতে হচ্ছে যে ভবিষ্যতে আমাদের বাজারও কিন্তু জাপানের রপ্তানিকারকদের জন্য কিন্তু আমরা খুলে দিচ্ছি। সেদিক থেকে চিন্তা করলে আমি মনে করি এটা অত্যন্ত একটা আহ ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জন্য হতে যাচ্ছে। আপনি জানেন, যেহেতু আমরা ট্যারিফ লিবারেলাইজেশন নিয়ে অনেক কথা বলেছি, তো যে শুল্ক কমাতে হবে সেটা আমরা করতে পারি নাই অনেক চেষ্টা করার পরেও। জাপানের সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখব অনেক ক্ষেত্রে বাংলাদেশের ফার্ম কমিটমেন্ট আছে আগামী দিনগুলোতে আমরা কিন্তু সেই ট্যারিফগুলোকে কাট করা শুরু করব, কমিয়ে আনা শুরু করব। যদিও আমাদের জন্য সময়টা একটু বেশি, হয়তো 20 বছর পর্যন্ত এই এগ্রিমেন্টের মধ্যে সেই সময় দেওয়া আছে। আমি যদি কুইকলি কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি, যে ইনিশিয়ালি জাপান আমাদেরকে তাদের 77% যে ট্যারিফ প্ল্যান আছে সেখানে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। সেটার মধ্যে রেডিমেড গার্মেন্টস সেক্টর আছে। যেহেতু আমরা রেডিমেড গার্মেন্টস হচ্ছে আমাদের প্রধান রপ্তানি দ্রব্য এই মুহূর্তে, কাজে সেটি আমাদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। এটার সঙ্গে যেটা যোগ হয়েছে, আপনি জানেন মুক্ত বাণিজ্য চুক্তিতে রুলস অফ অরিজিনের কথা বলা হয়ে থাকে, এবং সেক্ষেত্রে জাপান বলেছে তারা বাংলাদেশকে সিঙ্গেল ট্রান্সফরমেশন দিবে রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে। মানে আমরা যদি সব ইনপুটস আমদানি করি, আমদানি করার পরে খালি যদি সেলাই করি দেশে, তারপরে আমরা ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পাবো। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পাওনা, যেহেতু আমাদের সামনে এলডিসি গ্রাজুয়েশন আছে, এবং তারপরে সেই বাজেটটা হয়তো আমাদের জন্য অনিশ্চিত হয়ে যেত। কিন্তু একটা আমার কাছে অমিশন মনে হয়েছে। আমরা জানি যে জাপান এই ব্যাপারটা একটু কনজারভেটিভ ছিল আগে থেকে, যে লেদার গুডস, লেদার সেক্টর এবং ফুটওয়্যারের জন্য আমরা ইমিডিয়েটলি কিন্তু শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি না। আমি যেটুকু পড়েছি এগ্রিমেন্ট, এটা 1200 পৃষ্ঠার উপরে একটা ডকুমেন্ট, আমরা এখনো ডাইজেস্ট করার আরো সময় লাগবে, আরো পুঙ্খানুপুঙ্খানু আমরা পর্যালোচনা করব। কিন্তু সেখানে দেখা যাচ্ছে, বলা হয়েছে যে এগ্রিমেন্টটা বাস্তবায়নের পরে 90 দিনের পরে একটা ওপেনিং হবে, যখন আলোচনা করে দেখা যেতে পারে যে লেদার গুডস এবং ফুটওয়্যার, নন লেদার ফুটওয়্যার সুদ্ধা, সেখানে আমরা জাপানের মার্কেটে শুল্কমুক্ত সুবিধা পাবো কিনা। কতটুকু সক্ষম? নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কাছে শুনবো। এই যে মানে এত স্বাধীনতার এত বছর পরে হলেও একটি ঐতিহাসিক ঘটনা ঘটলো যে জাপান আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের কাছে আমরা এত বছর পরে হলেও একটা বাণিজ্যিক চুক্তি আমরা করতে পেরেছি। সেই বিষয়ে আসলে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, আমরা একটু শুনে আসি সেটা তারা কি বলছেন। ব্যবসায়ীরা মনে করেন আমাদের মানসিকতা সহ ব্যবসা বাণিজ্যের প্রচলিত নিয়ম আমূল পরিবর্তন না করলে আসলে শুল্ক মুক্তর যে সুবিধা সেটি খুব বেশি কাজে লাগানো যাবে না। উল্টো বাংলাদেশের যে বাজার, সেই বাজারে কিন্তু দৌরাত্ম্য বাড়ার ঝুঁকি আছে। আমরা একটু শুনতে চাই সেই বক্তব্যটি। 55 বছর পর কিন্তু আমরা একটা এরকম চুক্তিতে আসতে পেরেছি, যেটা আমি মনে করি একটা মাইলফলক। এই চুক্তিতে জাপান ডেফিনেটলি তার স্বার্থ দেখবে, তার ইন্ডাস্ট্রি যাতে এক্সপান্ড হয়, তার ইকোনমি ডেভেলপমেন্ট সে যেন লাভ পায় সে দেখবে। আমরা দেখতে হবে আমাদের লাভ কোথায়, আমাদের ইন্ডাস্ট্রি কি তার সাথে কম্পিট করার মতো, সেখানে কতটুকু আমরা পারবো। এই ব্যাপারগুলো আমাদের প্রাইভেট সেক্টরকে অনেক সিরিয়াসলি দেখতে হবে। আমাদের ইকোনমিক এরিয়াতে বিশেষ করে ট্রেড প্রমোশন, ইনভেস্টমেন্ট প্রমোশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই সার্ভিস গুলাতে টোটালি প্রফেশনাল লোকজন থাকতে হবে। তারা মানুষকে স্বাগতম জানাবে, এগিয়ে গিয়ে সাহায্য করবে। অনেকগুলো পরিবর্তন আনতে হবে, তার মধ্যে আমলাতান্ত্রিক কিংবা আমাদের সরকার প্রশাসনের কাঠামো একটা বড় ব্যাপার, আইনের শাসনের ব্যাপার জড়িত, পুলিশি ব্যবস্থা জড়িত, এমনকি স্থানীয় সরকার বিষয়ক যে সমস্যাটি আছে এগুলো জড়িত। অর্থাৎ বাংলাদেশকে যদি সত্যিকার উত্থিত হতে হয়, তাহলে কিন্তু এই রাষ্ট্রীয় পরিবর্তনগুলোকে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন হবে। উল্টা আমরা ক্ষতিগ্রস্ত হব যদি আমরা বাজার নিতে না পারি, তাহলে আমাদের বাজারটা চলে যাবে। নিশ্চয়ই ডক্টর আব্দুর রাজ্জাক এবং মারিয়া হলাদার শুনছিলেন। আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে এসে আসলে এই বিষয়ে আপনাদের কাছে আরো শুনবো। দর্শক, আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজকের বিষয় শুল্কমুক্ত জাপানের বাজারে বাংলাদেশের লাভ কি, আলোচনা করছিলাম
মারিয়া হলাদার, আপনার কাছে আবার একটু আসতে চাই। আমরা যে বক্তব্যটা শুনলাম সেখানে শঙ্কা করা হচ্ছে যদি ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি করা না হয়, এই সুযোগ আসলে কাজে লাগানো যাবে না, বরং এটি বোঝা হয়ে যেতে পারে। কারণ বাংলাদেশের বাজারে তখন জাপানি পণ্যের হয়তো কি বলবো, দৌরাত্মই হয়তো তখন বাড়বে। আপনি কি এই শঙ্কার সাথে একমত কিনা? আহ, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটা কথা আবারও বলতে চাই, এই যে এগ্রিমেন্টটা হলো ইপিএ, এটা কিন্তু খুবই সময়োপযোগী এবং স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট। এবং এটা কিন্তু শুধু শুল্ক মুক্ত বাজারই এটার মধ্যে অন্তর্ভুক্ত না, এটা একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, যেখানে কিনা আপনার ট্রেড, ইনভেস্টমেন্ট, লং টার্ম কোঅপারেশন সব সব বিষয়গুলোকেই একত্রিত করে নিয়ে আসা হয়েছে। আর চ্যালেঞ্জ তো অবশ্যই, কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে থাকবে যে কোনো পলিসি, যে কোনো এগ্রিমেন্টেই। তবে সেটাকে আমি নেগেটিভ ভাবে দেখি না, না। নিশ্চয়ই। আমার কাছে মনে মারিয়া হয় হলাদার, একটা বিষয়ে জাপানিরা, একটা হ্যাঁ, বিষয়ে আপনার সাথে আমরাও একমত যে এই চুক্তি অবশ্যই ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে এই চুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের লাভ করার জন্য যে ব্যবসায়িক পরিবেশ, সেটি তো আমরা এখানে দেখি না। আমাদের এনবিআর পদে পদে বাধা হয়ে দাঁড়ায় ব্যবসায়ীদের কাছে, এটি ব্যবসায়ীদের অভিযোগ। আমাদের রাজস্ব, আমাদের কাস্টমস, আমাদের বিদ্যুৎ, জ্বালানি, সবখানেই তো সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান না করলে আসলে এই চুক্তির সুবিধা পাওয়া যাবে কিনা? না, এটা তো সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। সমস্যা সেই জন্য আপনার প্রাইভেট সেক্টরকে ইনক্লুড করতে হবে এই পলিসি লেভেলে। কারণ সমস্যার সমাধান গভর্নমেন্ট একাই তো করতে পারবে না। আমি কয়েকটা জায়গায় আমি আপনাকে বলি যে যদি চ্যালেঞ্জ আসে এবং সেটাকে কিভাবে মিটিগেট করা যেতে পারে। যেমন যে এগ্রিমেন্টটা আছে ওইখানে রুলস অফ অরিজিনের কমপ্লায়েন্সের একটা বিশাল ব্যাপার আছে। তো আমার বাংলাদেশে যারা ব্যবসা করি, আমরা যদি মনে করি রুলস অফ অরিজিন মানে মেড ইন বাংলাদেশ এটা লেখা থাকলে হয়ে যাবে, তা কিন্তু না। সো আমাকে ওই কমপ্লায়েন্সটা ব্যবসায়ের সেই পরিবেশে আমাকে অ্যাজ এ ব্যবসায়ী এই কমপ্লায়েন্সটা এনশিওর করতে হবে, যেটা কিনা জাপানও করবে। আর আরেকটা ব্যাপার যেটা প্রোডাক্ট কোয়ালিটি, সেফটি স্ট্যান্ডার্ড, তারপরে কাস্টমস ইফিসিয়েন্সি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই জায়গাগুলোতে আমাদের যেই উইকনেস গুলো আছে সেই জায়গাগুলো অবশ্যই শর্ট আউট করতে হবে, সলভ করতে হবে। দেন আমরা উই ক্যান গেট ফুল বেনিফিট অফ দিস। যেমন আপনি রুলস অফ অরিজিনে আমি যদি কমপ্লায়েন্স না করি, তাহলে তো আসলে এই ইপি এর কোনো দোষ না, ট্রিটির কোনো দোষ না, কিন্তু এটা এই দোষটা হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশনে প্রবলেম। সেই ইমপ্লিমেন্টেশনে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট একসাথে অবশ্যই কাজ করতে হবে টু নিশ্চয়ই, সলভ দিস আপনাকে ইস্যু। অসংখ্য ধন্যবাদ। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছেও ওই একই বিষয় জানতে চাই। আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রেই তো একটা দুর্বলতা রয়েছে, আমরা নিজেরাই, আপনারা বলে আসছেন দীর্ঘদিন থেকে। সেই জায়গায় আসলে এটি কতটুকু চ্যালেঞ্জ হবে? কারণ সুন্দর একটা চুক্তি হলো, অনেক সুন্দর বাজার পেলাম, আমরা বাজারে প্রবেশে কোনো বাধা নেই, কিন্তু আমি পণ্যগুলোকেই তৈরি করতে পারছি না। জি, দেখুন, সম্ভাবনা এবং সুযোগের মধ্যে যেমন চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নতুন সম্ভাবনার দরকার হয়। জাপানের সঙ্গে আমাদের যে চুক্তিটা অনেকটা সেই রকম। আমি এই কথাটা বলছি এই কারণে, যেহেতু এটা একটা কমিটমেন্ট, মানে আমরা যে সংস্কারগুলো করতে চাই এটা কিন্তু অনেকগুলো এখন আমরা কমিট করে ফেলেছে বায়োলেটারালি। যেমন আমরা অনেকগুলা পণ্যের শুল্ক আমরা কমাবো, এটা আমরা এর আগে কিন্তু করতে পারি নাই। কাজে সামনের 16 থেকে 20 বছর বাংলাদেশের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় হবে, যে আমরা জাপানের রপ্তানিকারকদেরকে সেই সুবিধাটা দিতে যাচ্ছি। এই এগ্রিমেন্টে আপা বলেছেন শুধুমাত্র তো গুডস আর সার্ভিসেস, এটার সঙ্গে অন্য অনেক রকম এখানে চুক্তি আছে। এবং সেখানে ডাব্লিউটিওর এগ্রিমেন্ট গুলোকে রেফার করা হয়েছে যে আমরা সাবসিডি দিতে পারবো না, ডাব্লিউটিও আইন কাঠামোতে চলতে হবে, আইপিআর প্রোটেকশন কি হবে ইত্যাদি অনেক জিনিসগুলো বলা আছে। সেগুলোও কিন্তু অটোমেটিক ভাবে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসাবে হয়েছে এবং লক ইন হয়ে যাবে। মানে যেহেতু আমরা একটা এগ্রিমেন্ট করছি, এগুলোকে আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। ধানায় পানায় করে অধিক সময় নিলে সেটা কিন্তু আমাদের ক্রেডিবিলিটি নষ্ট করবে। মনে রাখতে হবে জাপানিজ বিনিয়োগকারীরা তাদের সরকারের যে সিগন্যাল সেটাকে অত্যন্ত ক্লোজলি তারা ফলো করেন। যদি বাংলাদেশ দেখাতে পারে যে জাপানের সঙ্গে চুক্তির পরে বাংলাদেশ সেই চুক্তি ইমপ্লিমেন্ট করার ক্ষমতা রাখে, আমার ধারণা অবশ্যই আমরা দেখব জাপানিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে এবং তারা এই দেশে ব্যবসা বাণিজ্য করে সেই পণ্য বিদেশে রপ্তানি করার চেষ্টা করবে। এটা করা হলে আমাদের সবচেয়ে ভালো হবে। একটা কথা না বললে নয়, যেটা আমরা অনেক আলোচনা করেছি, যেহেতু আমরা অনেক সময় বাণিজ্য উদারীকরণের ক্ষেত্রে
একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি যে আমরা হয়তো সরকারের রেভিনিউ, রাজস্ব আমাদের হারিয়ে যাবে। জাপানের মার্কেটে কিন্তু এখন আমাদের যেহেতু ডিউটি আস্তে আস্তে কাট করতে হবে, সামনে 16 থেকে 19 বছরের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু ডিউটি কমে আসবে। এই মুহূর্তে জাপান থেকে যেসব পণ্য আসে তারা বাংলাদেশের সরকারের সামগ্রিক আমদানি শুল্কের প্রায় 6 ভাগ আসে জাপান থেকে। কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে হয়তো সেই শুল্ক যেটা শুল্কটা জাপানিজ আসবে না। আমি একটা ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই একেবারে 1 মিনিটে, সেটি হচ্ছে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বেসরকারি খাতের যেমন দায়িত্ব আছে তেমনি সরকারের বিশেষ করে আমলাদের দায়িত্ব আছে। আমরা দেখলাম যে আমলাদেরই একটা অংশের সফলতা এটি, বাণিজ্য মন্ত্রণালয় তারা এটি করলো, কিন্তু সেটিকে এই সফলতার সুফল ঘরে আনার জন্য যে সংস্থাগুলো, তাদের মাইন্ডসেট আপ পরিবর্তনের জন্য আপনি কোনো পরামর্শ দিবেন কিনা 1 মিনিটে? একটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, দেখুন আমরা একটা পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার মধ্যে এখন প্রবেশ করেছি এবং বাংলাদেশে একটা বড় মাত্রার উত্তরণ ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন, তাই না? আমরা এই ডিলগুলো কেন করছি, এই মুক্ত বাণিজ্য চুক্তি এই কারণে করছি যেন ভবিষ্যতের পৃথিবীতে আমরা প্রতিযোগিতার সক্ষমতা যেন টিকে থাকতে পারি। সেটা যদি আমরা করতে না পারি, আমরা যদি আমাদের মানসিকতার পরিবর্তন না হয়, বড় মাত্রার সংস্কার যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের পক্ষে সামনের দিনগুলোয় এই মুক্ত বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মারিয়া হাওলাদার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা থেকে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।